এই জায়গাতে আমাদের প্রথম কাজ হবে এই পেজটা আমাদেরকে আগে সেভ করে নিতে হবে। কেন সেভ করতে হবে? কারণ এই যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটাকে আমরা বলি হলো আইডিই, ঠিক আছে? এটা একটা হলো ডেভেলপমেন্ট একটা প্ল্যাটফর্ম, মানে এটা অনেকটা বলতে পারো যে একটা স্টেশনের মতো। এখন একটা স্টেশনে তুমি খেয়াল করে দেখবা যে শুধু যে একটা ট্রেন আসে তা কিন্তু না, বিভিন্ন জায়গার গন্তব্যের ট্রেন কিন্তু ওই জায়গাতে এসে থামে। তো ঠিক একই রকম যে আমি যে সফটওয়্যারটা ব্যবহার করছি, এই সফটওয়্যারটা বিভিন্ন প্রোগ্রাম সাপোর্ট করে। তার মানে আমি এই সফটওয়্যার দিয়ে C++ প্রোগ্রাম লিখতে পারবো, HTML এর প্রোগ্রাম লিখতে পারবো, জাভার প্রোগ্রাম লিখতে পারবো। তো এখন আমি কোন প্রোগ্রামটা লিখছি? আমি সি ল্যাঙ্গুয়েজের প্রোগ্রাম লিখছি। তাহলে যেহেতু সি ল্যাঙ্গুয়েজের প্রোগ্রাম লিখছি, অতএব আমাদেরকে অবশ্যই তাহলে সি ল্যাঙ্গুয়েজ সাপোর্টেড করে নিতে হবে। এখন এটা কিভাবে করব? এটা করার জন্য তোমরা একটা জিনিস মাথায় রাখবা, সেটা হলো যে এক্সটেনশন। যেমন তুমি যদি ডকুমেন্ট কোনো ফাইল মানে লিখো, তাহলে লিখবা ডট এক্সটেনশন থাকে ডট ডি ও সি, এটা দ্বারা আমরা বুঝতে পারি এটা ডকুমেন্ট ফাইল। তার আগে এবিসি যে কোনো কিছু থাকতে পারে। তো ঠিক একই রকম আমরা যদি কোনো কারণে ধরো একটা ইমেজ নিই, সেই ইমেজটা পরে কিন্তু থাকে জে পি, ঠিক আছে, জেপিই জি। তো এরকম ইমেজের এক্সটেনশন থাকে। তুমি যদি একটা এইচটিএমএল পেজ নাও, তাহলে থাকে হলো HTML, ঠিক আছে, আর এদিকে তোমার নামটা থাকে। তার মানে আমি এক্সটেনশন থেকেই বুঝতে পারবো। যেমন তুমি যদি কোনো কারণে কোনো একটা গান শুনতে চাও, তার এক্সটেনশন থাকে কি MP3। তো এখন খেয়াল করে দেখো, তাহলে এইটা হলো এক্সটেনশন। এইটা দেখে কম্পিউটার বুঝতে পারে এটা একটা ওয়ার্ডের পেজ, এটা একটা ইমেজ, এটা একটা এইচটিএমএল পেজ, এটা একটা গান, ঠিক আছে? তো ঠিক একই রকম যে আমি যে প্রোগ্রামটা করছি এটা তো সি ল্যাঙ্গুয়েজের প্রোগ্রাম। এইখানে খেয়াল করে দেখো যে এখানে কিন্তু একটা স্টার দেওয়া আছে, এখানে কিন্তু কোনো তোমার হলো আদার্স কোনো কিছু দেওয়া নাই। তাহলে আমাদেরকে প্রথম কাজ হবে এটাকে সেভ করে না। তাহলে কন্ট্রোল S, আমরা যদি কিবোর্ড কমান্ড দিই কন্ট্রোল S, অথবা এখানে খেয়াল করে দেখবে যে সেভ বাটন আছে, ঠিক আছে? আমি ফাইলেও যদি যাই, ফাইলে গেলেও এখানে সেভ ফাইল পাবো, কন্ট্রোল S অথবা সেভ ফাইল, ঠিক আছে? আমি সেভ ফাইলে যখনই যাব, আমার কাছে এই যে পেজটা চলে আসবে সেভের জন্য। খেয়াল করে দেখো যে এই সেভ ফাইল কোথায় সেভটা হচ্ছে, এটা হলো আমার কম্পিউটারে ডকুমেন্টে ফাইলে সেভ হচ্ছে। আমি এখন ডকুমেন্টে সেভ না করে আমি আমার ডেস্কটপে সেভ করতে পারি, আমি অন্য কোনো জায়গাতে সেভ করতে পারি। এখন আমি এটা কেন দেখাচ্ছি, এইটা হলো যে তোমরা এখন কোন জায়গাতে সেভ হচ্ছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। পরবর্তীতে প্রোগ্রামটা যদি ওপেন করতে চাও, তাহলে তুমি আর খুঁজে পাচ্ছ না যে আসলে কোথায় প্রোগ্রামটা করলাম। এজন্য বুদ্ধিমানের কাজ সমস্ত প্রোগ্রামগুলো একটা ফাইলে সুন্দর করে রেখে দেওয়া। পরবর্তীতে যদি কোনো কারণে তোমার ধরো আমি পরীক্ষা নিব, তো তোমাকে প্রোগ্রামগুলো দেখতে হবে, তাহলে অবশ্যই প্রোগ্রামগুলো কোথায় আছে আমাকে জানতে হবে। এর জন্য এটা হলো পাথ, মানে রাস্তা। আমার কম্পিউটার নাম দিস পিসি, এরপরে ডকুমেন্ট, সে ডকুমেন্টের পরে ফাইল, সেখানে যে সেভ হচ্ছে। আচ্ছা, আমি যদি চাই এখানে সেভ করব না, আমি যদি একটা নিজে ফোল্ডার ক্রিয়েট করে নিব ওই ডকুমেন্টে, তাহলে সেটা সেভ হবে। আমি যদি আমার আদার্স কোনো ড্রাইভের ভিতরে আমি করতে চাই কোনো একটা ফাইলে, তাহলে সেটা এখানে পাথটা দেখাই দিব, সে অনুযায়ী সেখানে সেভ হবে। বোঝা গেছে? আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এই যে আমি একটু আগে বলছিলাম যে প্রোগ্রামটা আসলে কি নামে সেভ হবে, এই যে দেখো লেখা আছে untitled2.c, এবং এখানে দেখো অনেকগুলো কিন্তু এক্সটেনশন আছে, অনেক এক্সটেনশন। আমি কি টাইপের কাজ করব সে তার উপর ভিত্তি করে আমার এক্সটেনশন গুলো এখানে আছে। তো আমি এখন সেই এক্সটেনশনে কোনটা নিচ্ছি, C++ ফাইল। যদি আমি এটা সেভ এভাবে না করি, তাহলে এই লাইব্রেরি ফাইলটা আমাকে সাপোর্ট দিবে না। অতএব আমাকে এখানে এখন যে কোনো একটা নাম লিখতে হবে। আমি লিখলাম ABC ডট কি হবে, সি দ্বারা বোঝাচ্ছে একটা সি ফাইল, ঠিক আছে? এবার সেভ যখনই করব, দেখো আমার এখানে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। একটু আগে হলুদ কালার ছিল, এখন কিন্তু একটা কলা পাতা রং, মানে আমাকে রেসপন্স দেওয়া শুরু করে দিয়েছে। এটা হলো প্রথম কাজ। এরপরে এখন আমরা প্রোগ্রাম লিখব। তো প্রোগ্রাম লেখার জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হয় সেটা হলো, একটা প্রোগ্রাম লেখার বিভিন্ন রকমের টাইপ আছে, সে টাইপগুলা তোমরা অলরেডি দেখেছো, যে আমরা প্রোগ্রাম লেখার জন্য বিভিন্ন টাইপ ব্যবহার করি। তার ভিতরে প্রথম যেটা আছে সেটা হলো হ্যাশ, ইনক্লুড, এইচ, আমি সবই বলছি কোনটা কি মিনিং।
আচ্ছা, এটা খেয়াল করে দেখো, আমরা এখানে কয়েকটা কথা লিখলাম একটা প্রোগ্রামে, সেই প্রোগ্রামের কোন কথাটার কি মিনিং সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। প্রথম যে কথাটা লিখছি এটার একটা নাম আছে, এটাকে বলা হয় লাইব্রেরি হেডার ফাইল। ঠিক আছে, তো হেডার ফাইল বলতে কি বোঝানো হয়? ঠিক আছে, তো হেডার ফাইল যেটা আছে, এই হেডার ফাইলের প্রথম যে কথাটা আছে এই যে হ্যাশ, এই হ্যাশটার একটা নাম আছে, এটাকে আমরা বলি হলো প্রি প্রসেসর। হ্যাশটার একটা নাম আছে, এটাকে আমরা বলি হলো প্রি প্রসেসর। ঠিক আছে, এখন প্রি প্রসেস বলতে কি বোঝানো হয়? প্রি প্রসেস বলতে যেটা বোঝানো হয় সেটা হলো যে ধরো তুমি কোনো কারণে যুদ্ধে যাওয়া, এখন যুদ্ধে যাওয়ার সময় তুমি বিশাল বড় একটা বন্দুক নিয়ে যুদ্ধের ময়দানে গেছো, কিন্তু ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পর দেখছো ওই বন্দুকে কোনো গোলা বারুদ নাই, তাহলে তোমার যুদ্ধে যাওয়ার প্রস্তুতিটা কি ছিল? যুদ্ধে যাওয়ার প্রস্তুতি হলো গোলা বারুদ সংযুক্ত করা। তো ঠিক একই রকম তুমি কোনো কারণে ধরো যে এখানে প্রোগ্রামটা রান করবা, তাহলে প্রোগ্রামটা রান করার আগে তোমার সাথে কোনো কিছু সংযুক্ত করতে হবে কিনা। তো তোমার সাথে যদি কোনো কিছু সংযুক্ত করতে হয় সেটাই বলা হচ্ছে পূর্ব প্রস্তুতি। যেমন কোনো দুর্যোগ হলে দুর্যোগের আগে কি একটা পূর্ব প্রস্তুতির দরকার আছে, ঠিক এরকম এখানে পূর্ব প্রস্তুতিটার জন্য এটা দেওয়া হয়েছে। তো তোমার সাথে কিছু সংযুক্ত করতে চাও কিনা, যদি সংযুক্ত করতে চাও তাহলে এখানে ইনক্লুড, মানে বুঝতেই পারছো এটা কোনো সংযুক্ত করার জন্য ইনক্লুড নামটা দিয়েছে। আচ্ছা, এবং সেই সাথে এখানে একটা ফাইল ইনক্লুড করা হয়েছে, সেই ফাইলটার নাম হলো stdio.h। ঠিক আছে, এই এইচ দ্বারা বোঝানো হয় হেডার ফাইলের এক্সটেনশন। যেমন .mp3, ঠিক এরকম এটা হেডার ফাইল, সেজন্য এক্সটেনশনটার নাম দেওয়া হয়েছে .h। আচ্ছা, এখন এই ফাইলটা আছে কোথায়? এই ফাইলটা আমাদের এই সফটওয়্যারের ভেতরেই কোনো একটা জায়গাতে রাখা আছে, .dil হিসাবে অনেক ফাইলগুলো রাখা আছে, তার ভেতরে এই হেডার ফাইলটা ওই দেওয়া আছে, যেটা এখান থেকে আমরা যখন লিঙ্ক আপ করবো সরাসরি সে সেখান থেকে তথ্যটা নিবে। কারণ হেডার ফাইলের কাজটা কি? হেডার ফাইলের কাজ যেটা, সেটা হলো যে হেডার ফাইলের সাথে সম্পর্ক হলো লাইব্রেরি ফাংশনের। হেডার ফাইলের সাথে সম্পর্ক লাইব্রেরি ফাংশনের, এই যে ফাংশনটা আছে ফাংশনটার সম্পর্ক হলো এই হেডার ফাইলের। ঠিক আছে, এখন আমরা এই হেডার ফাইলের সাথে লাইব্রেরি ফাইলের সম্পর্কটা কি রকম আমি একটু উদাহরণ দিয়ে বলি। ধরো তুমি একটা লাইব্রেরিতে গেছো, লাইব্রেরিতে যাওয়ার পরে তুমি কোনো কারণে ওই লাইব্রেরিতে দেখা গেল একটা সেলফ আছে, এই সেলফটাতে ইতিহাসের বই আছে। আচ্ছা, আর একটা সেলফ আছে যে সেলফটাতে তোমার হলো সাহিত্যের বই আছে। আর একটা সেলফ আছে যে সেলফটাতে তোমার হলো কবিতার বই আছে। এখন তুমি লাইব্রেরিয়ানকে যে বললে আমি সম্রাট আকবরের বই পড়বো, তাহলে লাইব্রেরিয়ান তোমাকে কোন সেলফটা দেখা দিবে? অবশ্যই সাহিত্য বা কবিতা নাকি ইতিহাস। যেহেতু আকবরের বই পড়ছো, অতএব এটা হলো ইতিহাস রিলেটেড, অতএব ইতিহাসের সেলফটা তোমাকে দেখাই দিবে। এখন ইতিহাসের সেলফে যাওয়ার পরে তুমি আকবরের বইটা পড়ছো, কোনো কারণে তুমি মনে করছো যে না আমি আকবরের বই পড়বো না, আমি নবাব সিরাজদৌল্লার বই পড়বো, তাও তুমি দেখো যে এই সেলফে সেই বইটা আছে। তার মানে এই ইতিহাসটা হলো প্যারেন্ট, আর এর আন্ডারে যেগুলো আছে এই বইগুলা, এগুলোকে আমরা বলতে পারি তার চাইল্ড। তাহলে তুমি যদি এর চাইল্ড গুলাকে নিতে চাও, তাহলে এই ইতিহাসটাকে যদি তোমার সাথে সংযুক্ত করে নাও, তাহলে এর আন্ডারে যত তোমার মানে চাইল্ড আছে সব চাইল্ড গুলারই কি অ্যাক্সেস তুমি পাচ্ছ। তো ঠিক একই রকম যে stdio.h যেটা, এটা হলো সেই ইতিহাস, আর এই প্রিন্টএফটা হলো লাইব্রেরি ফাংশন। তার মানে এই ফাংশন গুলা সব এই ইতিহাসের মধ্যে লেখা থাকে। আর এই ফাংশন গুলাকে যদি আমি ব্যবহার করতে চাই তাহলে আমাদেরকে এই লাইব্রেরি ফাইলটাকে আগে সংযোগ করে নিতে হবে। ঠিক একই এটাই যে একটাই তা কিন্তু না, এরকম অনেক আমাদের হলো লাইব্রেরি ফাংশন আছে। যেমন আমরা যেটা লিখছি সেটা হলো stdio.h, এর পূর্ণরূপটা হলো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। ঠিক আছে, এই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের সংক্ষিপ্ত রূপটা হলো STDIO। তার মানে বুঝতে পারছো যে স্ট্যান্ডার্ডের ST আর ডি নেওয়া হয়েছে, আই নেওয়া হয়েছে, ও নেওয়া হয়েছে, এই জন্য সংক্ষেপে বলা হয়েছে stdio.h। বুঝতে পারছো? তার মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, তার মানে ইনপুট এবং আউটপুটের জন্য যে ফাংশনগুলো ব্যবহার করব তাদের ফাইলটার নাম হলো stdio.h। এটা কিন্তু আসলে ওই ছবি তোলার স্টুডিও না। আচ্ছা, তো এখন ইনপুটের জন্য কি কি ফাংশন আছে, তাহলে সেই ফাংশনগুলো আমাদেরকে দেখতে হবে। যে আমরা যদি কোনো ইনপুট নিতে চাই, তাহলে ইনপুটের জন্য যে ফাংশনগুলো ব্যবহার করা হয়, একটা ফাংশনের নাম হলো স্ক্যান এফ ফাংশন। ঠিক আছে, তাহলে এই স্ক্যান এফ ফাংশন, এই ফাংশনটা ইনপুটের জন্য আমরা ব্যবহার করি। আউটপুটের জন্য আমরা যে ফাংশনটা ব্যবহার করি সেটার নাম হলো প্রিন্ট এফ ফাংশন। তাহলে এই প্রিন্ট এফ ফাংশনটা আউটপুটের জন্য ব্যবহার করি, স্ক্যান এফ ফাংশনটা বলা হয় ইনপুটের জন্য ব্যবহার করা হয়। দেখো প্রিন্টার আউটপুট ডিভাইস,
স্ক্যানার ইনপুট ডিভাইস, তো এইভাবে নামটা করা হয়েছে। আচ্ছা, তাহলে এই দুটা আসলে কোন ফাংশনের অধীনে আছে? এই দুটা হলো এই ডি আই এবং ও, এই ফাংশনের অধীনে এইগুলা আছে। তাহলে আমি আমার প্রোগ্রামে যদি প্রিন্টে অথবা স্ক্যানে ব্যবহার করি, তাহলে আমাকে এদের যে হেডার ফাইলটা আছে, এই হেডার ফাইলটাকে আগে আমাকে সংযুক্ত করে রাখতে হবে, কারণ আমি এই স্ক্যানে প্রিন্টে যা কিছু করতে চাই কিনা তার ভিতরে লেখা আছে। তাহলে আমি যখন এটাকে কল করব, সঙ্গে সঙ্গে এসে আমার কাজটা করে দিয়ে চলে যাবে। এজন্য আমার যেহেতু প্রোগ্রামে প্রিন্টএফ ফাংশন ব্যবহার করছি, সেহেতু আমাদেরকে এই হেডার ফাইলটাকে কল দিতে হচ্ছে। এখন তুমি বলতে পারো যে হেডার ফাইল যদি কল না করি তাও তো প্রোগ্রাম রান হবে। আচ্ছা, এইটা মাথায় রাখো, সেটা হলো যে তোমার বাসাতে এখন টেলিফোন আছে, টেলিফোনে তুমি কিন্তু মোবাইল নাম একটা নাম্বার প্রেস করেই তোমাকে কিন্তু কল দিতে হবে। তুমি চাইলেই যে একজনের নাম্বার সেভ করে রাখবা, 10 দিন পরে তাকে ফোন দিবা, এটা কিন্তু তুমি টেলিফোনে পাচ্ছ না। তুমি তাকে SMS দিতে পাচ্ছ না, তুমি টেলিফোন দিয়ে একটা গান শুনতে পাচ্ছ না। কিন্তু দেখো, টেলিফোনের থেকে আরেকটু আধুনিক হয়েছে মোবাইল, আর মোবাইলে কিন্তু সেই কলই হবে, কিন্তু তার সাথে এক্সট্রা কিছু ফিচার অ্যাড করা হচ্ছে। তো আগেকার যুগের যে সফটওয়্যার গুলো আছে, যেমন টার্বো সি সফটওয়্যার, সেই সফটওয়্যার গুলাতে এটা না দিলে সে কাজ করবে না। কিন্তু এখনকার যুগের সফটওয়্যার গুলাতে এই ফাংশন গুলো না দিলেও বিল্ট ইন দেওয়া থাকে, যার পরিপ্রেক্ষিতে তোমার হলো প্রিন্টএফ শুধু লিখলেও, এটা যদি নাও লিখি তাও রান করবে। যেমন তুমি ফেসবুকের কথাতে ফেসবুক না লিখে facebook.com এটা না লিখে যদি শুধু FB লিখো, তাও কিন্তু তোমাকে ফেসবুকের পেজে নিয়ে যাবে। তো এটা মানুষ বুঝে গেছে। তো এরকম ভাবে আরো ফিচার নতুন নতুন অ্যাড হচ্ছে। কিন্তু আমরা যেটা বলছি সেটা হলো যে এই হেডার ফাইলটা মূলত এই লাইব্রেরি ফাংশনটার প্রেক্ষিতে ব্যবহার করছি। তাহলে আমি যদি লাইব্রেরি ফাইল ব্যবহার করতে চাই, তাহলে আমাকে অবশ্যই হেডার ফাইলগুলোকে ব্যবহার করতে হবে। তো আমরা এখন প্রথম প্রোগ্রাম যেটা করেছি, সেই প্রোগ্রামটা হলো যে একটা কোনো কিছু প্রিন্ট করব। যেহেতু কোনো কিছু প্রিন্ট করব, মানে হ্যালো নামে একটা শব্দ, সেই শব্দটা আমাকে প্রিন্ট করতে চাচ্ছি। তাহলে প্রিন্ট মানে কি? আউটপুট। এখন আউটপুট যদি হয়, তাহলে এই জন্য আমরা প্রিন্ট করছি, প্রিন্ট এফ ফাংশনটা ব্যবহার করছি। প্রিন্ট কথাটা বুঝতে পারছি, এটা একটা লাইব্রেরি ফাংশন। আর এফ মানে বুঝতে পারছে ফাংশন, এর জন্য নাম হলো প্রিন্ট এফ ফাংশন। এর পরবর্তীতে খেয়াল করে দেখো যে এখানে কয়েকটা কথা বলা হয়েছে তোমাদেরকে। গতদিনে আমি বলছিলাম যে সি ল্যাঙ্গুয়েজের যে স্ট্রাকচার আছে, সেখানে মেন ফাংশনের একটা পার্ট আছে। তো বুঝতেই পারছো যে ফাংশন জিনিসটা কি। আমি গতদিনই বলছিলাম যে ফাংশনটা একটা পার্ট, যেটা মানে বলা যেতে পারে যে একত্রীকরণ করে রাখা হয়। তোমরা যখন ক্রিকেট খেলতে যাও, দুটা দলে বিভক্ত হও, যে এটা এই ছেলে আমার দলে, ওই ছেলে আমার দলে, এবং তোমরা যে দল সেটা এক সাইডে রাখার চেষ্টা করো। তো এই যে মানে গোত্রীকরণ করা, একটা সাইডে রাখা, এটাই আমরা এই যে ব্র্যাকেটের মাধ্যমে যা কিছু করব, এই ব্র্যাকেটের মধ্যে মেন ফাংশনের ভিতরে আমরা সেটাকে রাখবো। এখন দেখো, এখানে মেন ফাংশনের আবার কয়েকটা পার্ট আছে। সেটা হলো শুধু মেন আমি লিখেছি, আর একটা লিখছি ইন্ট মেন লিখছি, আর একটা ভয়েড মেন লিখছি। এই দুটার আবার পার্থক্যটা কি? এখানে আমরা ফাংশন যখন ব্যবহার করি, ফাংশনের আবার একটা ধর্ম আছে। ফাংশন শুড রিটার্ন এ ভ্যালু। তার মানে ফাংশনটা অবশ্যই একটা ভ্যালু রিটার্ন করে। এখন ভ্যালু যেহেতু রিটার্ন করে, তো আমি কোন ভ্যালুটা দিচ্ছি, এটা একটা হলো গুরুত্বপূর্ণ পার্ট। যেমন আমি উদাহরণ হিসেবে যদি বলি, যেমন তুমি চিন্তা করো যে তোমার বাসাতে একজন কাজের লোক আছে, সেই কাজের লোককে কিছু টাকা দিয়ে তুমি বললা যে বাজারে যাও। তো তুমি কি চিন্তা করছো যে কাজের লোকটা কি তোমাকে মানে বাজারটা কি ফেরত নিয়ে আসবে কি আসবে না? দেখো, তুমি কিন্তু চিন্তা করছো যে কাজের লোক শুড বা মাস্ট রিটার্ন, অবশ্যই কি রিটার্ন করবে। ঠিক আছে, তুমি কখনোই এভাবে চিন্তা করছো না যে কাজের লোকটা টাকাটা নিয়ে পালিয়ে গেল। তুমি এভাবে চিন্তা করছো না কাজের লোকটা গেল, টাকাটা চুরি হয়ে গেল, তারপরে এসে আমাকে সারেন্ডার করছে। তুমি এটা চিন্তা করছো যে কাজের লোক অবশ্যই কি রিটার্ন করবে। আচ্ছা, কোনো কারণে অ্যাক্সিডেন্ট হতেই পারে, রাস্তাতে টাকাটা চুরি হয়ে গেল, তারপরে সে রিটার্ন করে এসে বলবে যে হুজুর টাকাটা হারিয়ে গেছে। অথবা কোনো কারণে জিনিসপাতির দাম বেশি, তারপরে সে এসে বলবে হুজুর কিনতে পারি না, দাম বেশি। কিন্তু তুমি কি চিন্তা করছো? অবশ্যই সে যেন রিটার্ন করে। তো এই যে অবশ্যই যদি রিটার্ন করে, এই জন্য আমরা এটা ব্যবহার করে হলো ইন্ট মেন। মানে অবশ্যই কোনো না কোনো একটা ভ্যালু রিটার্ন করবে। যদি কিছু না হয়, কাজের লোক এসে সারেন্ডার করুক যে টাকা হারিয়ে ফেলেছি, খেয়ে ফেলেছি, টাকা নাই, কিন্তু আমার কাছে অবশ্যই সে আসবে। এজন্য কিছু না হলেও প্রোগ্রাম যেন অ্যাটলিস্ট একটা ভ্যালু রিটার্ন করে, যেটাকে আমরা বলি হলো জিরো। না হলে জিরো যেন রিটার্ন করে। এখন এটা বলতে পারো যে এটা রিটার্ন করে আমার লাভটা কি? এটা রিটার্ন করার কারণ হলো যে প্রোগ্রামটা যখন আমরা অনেক বড় পেজের একটা প্রোগ্রাম লিখতে যাব, তখন প্রোগ্রামটা যেন অসীমে না চলে যায়, যেন আমার কাছে মাস্ট ফেরত আসে, রিটার্ন কিছু একটা ভ্যালু দেয়। এজন্য আমরা প্রোগ্রামটাকে আমাদের নিজেদের কন্ট্রোলে রাখার জন্য গুড প্রোগ্রামার যারা, তারা কিন্তু অবশ্যই রিটার্ন জিরো শব্দটা শেষে ইউজ করে, রিটার্ন জিরো। এখন তুমি বলতে পারো যে আমি রিটার্ন জিরো যদি না লিখি প্রোগ্রাম হবে না? অবশ্যই হবে, কিন্তু তোমাকে অবশ্যই ওয়ার্নিং দিবে। এটা কোনো ভালো প্রোগ্রামারের বৈশিষ্ট্য না, এজন্য তোমাকে ওয়ার্নিং দিবে। আচ্ছা,
আরেকটা জিনিস আছে যেটা, সেটা হলো যে ভয়েড। ভয়েড বলতে কি বোঝানো হয়, যেমন তুমি দেখো তোমার কোনো একটা বন্ধুকে 5টা টাকা দিয়েছো, ধার দিয়েছো। দেখো তুমি যখন ধার দিয়েছো, তোমার মানে ভেতরে আছে কি, তোমার বন্ধু কোনো না কোনো একটা সময় টাকা রিটার্ন দিবে, কিন্তু তুমি তার কাছে টাকাটা চাইতেও পারছো না, কিন্তু তুমি মানে এভাবে শর্ত দিয়েছো যে সে যেন রিটার্ন দেয়, মানে ধার দিয়েছে। আবার দেখো তোমার রাস্তাতে একটা ফকির আছে, তুমি তাকে হলো 5টা টাকা দিলা। এখানে কিন্তু তুমি আর চিন্তা করছো না যে ভবিষ্যতে যদি আমি ফকির হই, ওই ফকির আমাকে 5টা টাকা রিটার্ন দিবে, অথবা ওই ফকির তোমাকে কোনো টাকা দিবে। দেখো তুমি কখনোই চিন্তা করো না, তোমার কাছে যদি 100 টাকা থাকে, তুমি যদি 5টা টাকা ফকিরকে দাও, কখনোই চিন্তা করো না যে 5টা টাকা আমার ফকিরকে দেওয়ার কারণে আমার 95 টাকা আমার হাতে আছে, এটা কখনোই চিন্তা করো না, ওটা শর্ত ত্যাগ করে তুমি দিয়ে দিচ্ছ। আর আরেকটা যেটা, সেটা হলো যে তুমি যখন ধার দিচ্ছ, তখন তোমার ভিতরে এরকম একটা মনোভাব যে আজকে না হোক, 5 দিন পরে না হোক, 10 দিন পরে হোক, সে যেন আমাকে টাকাটা দেয়। তার মানে কি, কিছু না হলেও যেন দেয়। তো শুধু মেন যেটা, এটা হলো এইরকম বিষয়টা যে ধার দেওয়ার মতো। আর ভয়েরটা হলো শর্ত ত্যাগ করে যে না, আমি কিছুই নিব না। তো এই হলো 3টা পার্ট। তো আমরা যেটা ব্যবহার করব ইন্ট মেন, মানে এটা হলো স্ট্যান্ডার্ড, এবং এটাই আমরা ব্যবহার করব ইন্ট মেন। আর বাকি যে দুটো আছে সেই দুটো আমরা জাস্ট ধারণা দিয়ে রাখলাম। এর পরবর্তী যেটা আছে সেটা হলো যে আমাকে বলেছিল একটা হ্যালো শব্দ প্রিন্ট করতে। তো হ্যালো শব্দটা যদি আমরা প্রিন্ট করতে চাই, তাহলে আমাকে একটা ফাংশন ব্যবহার করতে হবে। ফাংশনটার নাম হলো প্রিন্ট এফ ফাংশন। আমরা লিখি হলো প্রিন্ট এফ, তারপরে ফাংশন লেখার সময় ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়। এখন এর ভেতরে আমরা দুটা সেমিকোলন ব্যবহার করছি। এখন এই সেমিকোলন না, কোটেশন, ডাবল কোটেশন আমরা ব্যবহার করছি। তো এই যে কোটেশনটা ব্যবহার করা হচ্ছে, এই কোটেশনটা মূলত কি কাজে ব্যবহার করা হয়? তোমরা যখন সি ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য পড়ো, প্রথম দিন আমরা বলছিলাম সি ল্যাঙ্গুয়েজটা কিন্তু একটা সেন্সিটিভ ভাষা। এ শুধুমাত্র ছোট হাতের লেখা সাপোর্ট করে। খেয়াল করে দেখো, আই ছোট, এস ছোট, এম ছোট, পি ছোট, আই ছোট, এম ছোট, সবই ছোট। তাহলে দেখো, কিন্তু আমি চাচ্ছি যে এইচটা কি বড় হাতের। তার মানে দেখো, এমন কিছু কাজ করছে যেটা ওর নিয়মের কি বাইরে। তাহলে আমাদেরকে, আমি এভাবে এটা ব্যাখ্যাটা দিই এরকম, যে তোমরা ছোটবেলায় পড়ে আসছো, কোনো মহৎ ব্যক্তির উক্তি কোনরূপ যদি চেঞ্জ না করতে চাই, তাহলে তার দুই সাইডে কি কোটেশন দিতে হয়। তো আমরা ঠিক ওইরকম ভাবছি যে সি ল্যাঙ্গুয়েজ এই শব্দটাকে মনে করছে একটা মহৎ ব্যক্তির উক্তি। এখন এখানে হ্যালো না লিখে এবিসিডি এক্স ওয়াই জেড যা কিছু লিখি না কেন, তাহলে সেটা দেখা যাচ্ছে সে মানে জাস্ট আউটপুটের লেখা হিসেবে চিন্তা করবে। তো এজন্য আমরা যা কিছু লিখতে চাই না কেন প্রোগ্রামে, তা আমাকে এই কোটেশনের মধ্যে লিখতে হবে। ঠিক আছে, এবং ফরম্যাটটা হলো এই কোটেশন, এর ভেতরে তুমি যা কিছু লিখতে চাও সেটা লিখবা। আর এমনি বাংলাতে যখন তুমি একটা সেন্টেন্স শেষ করো, তখন কি একটা দাড়ি দাও, ইংরেজিতে একটা ফুল স্টপ দাও। তো সি ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামটা শেষ হওয়াটাকে বলা হয় স্টেটমেন্ট ক্লোজ করা। তো এই স্টেটমেন্ট ক্লোজ করার জন্য আমরা এখানে একটা সেমিকোলন ব্যবহার করি, একটা কমা, তার মাথার উপরে একটা ঘুঁটি, এটাকে আমরা বলি হলো সেমিকোলন। তো এই সেমিকোলনটা মূলত ব্যবহার করা হয় আমার স্টেটমেন্ট শেষ বুঝাতে। এটা গ্রামার, এটা যদি তুমি না দাও তো সে হলো সিনট্যাক্স ইরর বা গ্রামাটিক্যাল ভুল ধরবে। ঠিক আছে, তো এই হলো মূলত একটা প্রোগ্রাম লিখার পার্ট। আমরা ছোট একটা প্রোগ্রাম লিখেছি। আচ্ছা, এখন আমরা প্রোগ্রামটা যদি রান করি তাহলে কি দেখবো? তাহলে প্রোগ্রাম রান করার জন্য দেখো, এখানে হলো ওই যে এই যে শব্দগুলো যেগুলো লিখেছি, এগুলো সবগুলাই কিন্তু আমার নিজের ইংরেজি ভাষা দিয়ে লেখা আছে। আর আমরা যখন হলো তোমার কম্পিউটার জানে হলো 0 আর 1, তাহলে নিশ্চয়ই এখানে কেউ না কেউ আছে যে কি করবে, কম্পিউটারকে 0 আর 1-এ কনভার্ট করে দিবে। তাকে আমরা বলি হলো কম্পাইলার। তো আমরা সি ল্যাঙ্গুয়েজটা কম্পাইলার বেসড, অতএব এখানে দেখবা বিল্ড বলে একটা শব্দ আছে। এই বিল্ড মানে হলো কম্পাইল করা। আগে সফটওয়্যার গুলোতে লিখাই থাকতো কম্পাইল করা, কিন্তু এখন নতুন শব্দ আসছে বিল্ড, এটা বুঝতে পারো যে আধুনিক, কিন্তু কাজ একই। তো বিল্ড করা মানে কম্পিউটারকে জানানো, আর রান করা মানে জানানো এবং আমাকে ফিডব্যাক দেওয়া। তো আমরা যেটা করব, বিল্ড এবং রান একসাথে করতে হবে। তুমি আলাদা আলাদা করতে পারো। আর বিল্ড এবং রান, এই যে F9 কিবোর্ডে প্রেস করে করতে পারি এই বিল্ড এবং রান, অথবা বাইরে দেখো এখানে লিখে দেওয়া আছে বিল্ড এবং রান, 3টা চিহ্নই দেওয়া আছে, বিল্ডের চিহ্ন দেওয়া আছে, রানের চিহ্ন দেওয়া আছে, বিল্ড এবং রানের চিহ্ন দেওয়া আছে। তো আমরা জাস্ট বিল্ড এবং রানে ক্লিক করব, তাহলে আমাদের আউটপুটে যে স্ক্রিনটা সেটা আমরা এখন দেখতে পারবো, যে কি লিখেছি সেটা আমরা এখানে শো করব। তার মানে হ্যালো যে শব্দটা আছে সেটা আমরা এখন দেখতে পাবো। দেখো এখানে জাস্ট হ্যালো নামে একটা শব্দ, সেই শব্দটা এখানে আমাকে দেখাচ্ছে। আর এই যে এখানে একটা কথা লেখা আছে, প্রেস এনি কি টু কন্টিনিউ, যার মানে আমি যদি কোনো একটা কি প্রেস করি, সঙ্গে সঙ্গে এই লেখাটা চলে যাবে। ঠিক আছে, এইটা আগেকার হলো সফটওয়্যার গুলাতে কনিও ডট এইচ নামে একটা শব্দ ছিল, সেটা লিখতে হতো, লিখে তোমাকে এই কাজটা করতে হতো। কিন্তু এখনকার যেহেতু লেটেস্ট, এজন্য এটাও এর বিল্ট ইন একটা ফিচার তৈরি করে দিয়েছে, যার পরিপ্রেক্ষিতে আমাকে এটা লিখতে হচ্ছে না, অটো করে দিয়েছে।
আর এখানে দেখো যে এই প্রোগ্রামটা যখন আমি রান করছি একটা টাইম এস্টিমেট দেখাচ্ছে, এটা এই টোটাল প্রোগ্রামটা রান করতে কি পরিমাণ সময়টা নিচ্ছে তার একটা সম্ভাব্য সময়, এত সেকেন্ড সময় নিচ্ছে সেটা একটা দেখাচ্ছে। এটা দ্বারা আমরা বুঝতে পারি আমার প্রোগ্রামটা কত ফাস্ট কত স্লো, এটা একটা রেঞ্জ বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়। হুম, আমরা এর পরবর্তীতে যেটা যাচ্ছি সেটা হলো যে আমরা দুটো সংখ্যা যোগ করব। তাহলে দুটা সংখ্যা যদি যোগ করতে চাই তাহলে আমরা কিভাবে করব? তো দুটা সংখ্যা যদি যোগ করতে চাই তাহলে সিম্পল আমাদের যে কাজটা, ওই যে গত দিন আমি তোমাদেরকে ভ্যারিয়েবলের কথা বলছিলাম যে দুটা সংখ্যা যোগ করতে হলে আমাকে ফার্স্টে সূত্রটা কি, সূত্র হলো a ইজ ইকুয়াল টু b প্লাস সি। তার মানে আমাকে এখানে দেখো তিনটা স্পেস নিতে হচ্ছে, একটা হলো যোগফল, একটা হলো যোগের জন্য, আর একটা হলো যোগের জন্য। তাহলে দেখো যে তোমাকে দুইটা ইনপুট নিতে হচ্ছে, সেই ইনপুট হলো এইটা এবং এটা, আর এই দুটো যোগ করে সেটা আমরা 3 নম্বরে রাখছি, এটা হলো আমার আউটপুট। তাহলে আমাকে ভ্যারিয়েবল টোটাল নিতে হচ্ছে কয়টা? 3টা। তাহলে এই 3টা ভ্যারিয়েবলের এখন টাইপটা কি হবে? আমি কি 5 যোগ 6 করব, নাকি 5.5 যোগ 6.3 নিব, নাকি আমি রহিম আর করিম যোগ করব? তাহলে আমার টাইপ বলেছিলাম 3টা। প্রথম টাইপটা হলো পূর্ণ সংখ্যা, যেটাকে আমরা ইংরেজিতে বলছিলাম কি, ইন্টিজার। আচ্ছা, ইন্টিজার। তো প্রোগ্রামে এটাকে আমরা বলছি ইন্টিজার। আর এটার কিওয়ার্ড, মানে এত বড় নাম তো আমরা ব্যবহার করতে পারি না, এজন্য এটাকে আমরা সংক্ষেপে যেটা ব্যবহার করি সেটা হলো ইন্ট, INT, যেটা হলো কিওয়ার্ড। তাহলে এইটা হলো সেই কিওয়ার্ড, INT শব্দটা ব্যবহার করা হয়, এটা হলো কিওয়ার্ড। আচ্ছা, এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো যে এই কিওয়ার্ডটা আমি যেমন দেখো তোমার বাসাতে যখন তুমি যাও, ধরো তুমি একটা বাজারে আছো, বাজার থেকে তুমি একটা অনেক কিছু বাজার করছো, পরে তুমি একটা রিক্সাওয়ালাকে বললা যে আমার বাসার নাম হলো শান্তিনীর, তো শান্তিনীরে চলেন। এখন রিক্সাওয়ালা কি তোমার বাসা চিনে বা তোমাকে নিয়ে যেতে পারবে? না। তার মানে দেখো তুমি কিন্তু তোমার বাসার নামকরণ করেছো ঠিক আছে, কিন্তু এটা সবাই জানে না, তাহলে তোমাকে অবশ্যই তার ঠিকানাটা বলতে হবে। তো এই সি ল্যাঙ্গুয়েজে এই ইন্টিজারের একটা স্পেসিফায়ার আছে, সেটাকে বলা হয় পার্সেন্টেজ ডি। ডি দ্বারা বোঝানো হয় ডেসিমেল ভ্যালু। এটা দ্বারা কম্পাইলার বুঝতে পারে এটা হলো ইন্টিজারকে ইন্ডিকেট করা হচ্ছে, স্পেসিফাই করছে, ঠিক আছে। আচ্ছা, তুমি এখন প্রশ্ন করতে পারো ডি মানে ডেসিমেল ভ্যালু, তো ডি না দিয়ে তো আই দেওয়া যেত। অনেক আগেকার যুগে পার্সেন্টেজ আই ব্যবহার হতো, এখন এটা লেটেস্ট ডি ব্যবহার করা হয়। ঠিক একইভাবে এই যে ভগ্নাংশ, ভগ্নাংশকে ইংরেজিতে আমরা বলি হলো ফ্লোট, ঠিক আছে। তো এই ভগ্নাংশকে এই কিওয়ার্ড যেটা যেহেতু ছোট আছে, অতএব এরা ওই ফ্লোট শব্দটাই ব্যবহার করে, ঠিক আছে। তার মানে এরা ফ্লোট শব্দটাই ব্যবহার করে। তো ফ্লোটের যে আহ, মানে চিহ্ন স্পেসিফায়ার আছে সেটা হলো পার্সেন্টেজ এফ। তার মানে খেয়াল করে দেখো যে ইন্টিজারেরটা শুধু একটু পরিবর্তন হয়েছে, পার্সেন্টেজ ডি ব্যবহার করছে, কিন্তু ফ্লোটেরটা পার্সেন্টেজ এফ ব্যবহার করছে। আচ্ছা, এবং এর পরবর্তী যেটা আছে সেটা হলো যে তোমার হলো ক্যারেক্টার। ক্যারেক্টারটা, আচ্ছা ক্যারেক্টার, তো ক্যারেক্টারটা অনেক বড় শব্দ, এজন্য এরা প্রথম 4টা ডিজিট নেয়, 4, CH A আর 4, ঠিক আছে। এই শব্দটা ব্যবহার করে, এটা হলো একটা কিওয়ার্ড। তাহলে ক্যারেক্টার যদি ব্যবহার করতে যাই তাহলে আমাদেরকে 4 শব্দটা ব্যবহার করতে হচ্ছে। আর ফ্লোট যদি ব্যবহার করতে চাই তাহলে কিওয়ার্ডটা ফ্লোট, আর ক্যারেক্টারের স্পেসিফায়ার হলো পার্সেন্টেজ সি ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে ইন্টিজারের জন্য পার্সেন্টেজ ডি, ফ্লোটের জন্য পার্সেন্টেজ এফ, আর 4-এর জন্য পার্সেন্টেজ সি ব্যবহার করা হয়। এই হলো আমাদের হলো, এগুলো যদি ভ্যারিয়েবল আমরা ব্যবহার করতে চাই তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে। তো আমরা প্রথম প্রোগ্রাম যদি করি এখন, তাহলে খেয়াল করো যে আমার দুইটা সংখ্যা যোগ করব, তাহলে সেই দুইটা সংখ্যার জন্য ভ্যারিয়েবল আমাকে নিতে হবে। তো আমরা ভ্যারিয়েবল নিয়ে ফেললাম, একটা ভ্যারিয়েবল নিলাম হলো এ, একটা নিলাম বি, একটা নিলাম সি। এখন তুমি বলতে পারো যে আর নিব কিনা, যেহেতু আর নিব না অতএব একটা সেমিকোলন দিয়ে শেষ বুঝাচ্ছি। আশা করি বুঝতে পারছো সেমিকোলনের কাজটা কি, শেষ বুঝানো। আচ্ছা, তো এখন এদের টাইপটা কি নিব, টাইপটা আমাকে আগে বলে দিতে হবে। তো টাইপটা আমি যদি পূর্ণ সংখ্যা নিতে চাই তাহলে লিখবো হলো ইন্টিজার, যদি ভগ্নাংশ নিই এখানে লিখবো হলো ফ্লোট, যদি ক্যারেক্টার নিই তাহলে এখানে লিখবো হলো 4। তো আপাতত বুঝতেই পারছো আমরা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করবো, তাহলে ইন্টিজার টাইপটা আমরা দিয়ে ফেললাম। আচ্ছা, এখন আমরা ইনপুট নিব। তাহলে ইনপুট কোনটা কোনটা নিতে পারি, যেহেতু এ আর বি আমরা ইনপুট হিসেবে নিতে পারি, তাহলে ইনপুট নেওয়ার জন্য যে ফাংশনটা ব্যবহার করা হয় স্ক্যান এফ ফাংশন, তাহলে আমরা এখানে স্ক্যান এফ ফাংশনটাকে ব্যবহার করব। এখন
এই ফাংশনটার ভেতরে দুইটা পার্ট থাকে, একটা হলো তার স্পেসিফায়ার আর একটা হলো ইন্ডিকেট করা। তো প্রথম কাজ হলো আমাদেরকে স্পেসিফায়ারটা লিখে দেওয়া। তাহলে ইন্টিজারের স্পেসিফায়ার কি ছিল? পার্সেন্টেজ ডি, একটু আগে আমি দেখালাম। আচ্ছা, কমা, দেখো এখানে অনেকগুলো ঘর আছে, একটা হলো এ, একটা হলো বি, একটা হলো সি। কার ঘরে ডাটাটা ইনপুট নেব, মানে কার জন্য? ঠিক আছে, যেহেতু মানে আমরা যখনই তিনটা ভ্যারিয়েবল লিখেছি, আমার কম্পিউটারে অলরেডি তিনটা ঘর তৈরি হয়ে গেছে। একটা হলো এ এর, একটা হলো বি এর, একটা হলো সি এর। এখন তুমি কার ঘরে ডাটাটা ইনপুট নিয়ে রাখবা? নিশ্চয়ই এর ঘরে। যদি এর ঘরে রাখতে চাও তাহলে অবশ্যই তোমাকে এখানে এন্ড এ দ্বারা বোঝাতে হবে, ইন্ডিকেট করতে হবে। এটা দ্বারা বোঝাচ্ছি এর ঘরে আমি ডাটাটা নিব। ঠিক একই কাজ আমাকে আবারও করতে হবে, সেটা কার ঘরে? আমি বি এর জন্য যদি করতে চাই তাহলে আগে স্পেসিফায়ার দিব পার্সেন্টেজ ডি, কমা দিয়ে কার ঘরে নিব? এন্ড বি, মানে বি এর ঘরে। যেহেতু আমাকে দুইটা ইনপুট নিতে হচ্ছে, এ আর বি এর ইনপুট আমরা নিয়ে ফেললাম। আচ্ছা, এবার আমাদের যে কাজটা হবে, এই দুটো যোগ করব। তাহলে সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, যোগ করে আমরা দেখো প্রত্যেকটা লাইনে কিন্তু আমরা সেমিকোলন দিয়ে শেষ বোঝাচ্ছি। ঠিক আছে, তাহলে এ আর বি যোগ করে যে রেজাল্ট হবে সেটা কোথায় রাখলাম? সিতে। তাহলে খেয়াল করো, এটা যদি আমার একটা মেমোরি হয়, সে মেমোরির প্রথমটা হলো এর ঘর, তারপরটা হলো বি এর ঘর, তারপরটা হলো সি এর ঘর। আমি প্রথমে বাইর থেকে একটা ইনপুট নিচ্ছি 5, তাহলে এই 5টা সরাসরি কার ঘরে প্রবেশ করছে? এর ঘরে, এই যে এটা এই লাইনটা দ্বারা। তারপরে আরেকটা ইনপুট নিলাম 6, তাহলে 6টা কোন ঘরে ঢুকবে? বি এর দ্বারা। ঠিক আছে, এই যে এখানে। তাহলে 5 আর 6 যোগ করলে কত হয়? তাহলে এখানে বসলো 5, এখানে 6, 5 6 হলো 11, তাহলে 11 বসে গেছে। এখন বলো আমি কি আর ইনপুট নিব না এটা আমাকে এখন আউটপুট শো করতে হবে? তাহলে এটা আমার আউটপুট শো করব, তাহলে এটা আমার ডিসপ্লে করতে হবে। তাহলে এটা যদি ডিসপ্লে করি তাহলে ডিসপ্লে করার ফাংশনের নাম কি? প্রিন্টএফ। তাহলে আমাদেরকে এখন এখানে প্রিন্টএফ কথাটা লিখতে হচ্ছে। তাহলে আমরা এখানে লিখবো প্রিন্টএফ। তাহলে এখানে আমরা ডিসপ্লের জন্য যে কোন স্পেসিফায়ারটাকে ব্যবহার করছি? ইন্টিজার। অতএব ইন্টিজারটাই আমাকে এখানে লিখতে হবে, পার্সেন্টেজ ডি, কমা দিয়ে কার মানটা ডিসপ্লে করছি? এর, বি এর, না সি এর? যদি এর মান দেখায় তাহলে যেটা ইনপুট নিয়েছে সেটাই দেখাবে, যদি বি এর মান দেখায় তাহলে যেটা ইনপুট নিচ্ছে সেটাই। আমরা তো সি এর মানটা নিচ্ছি, অতএব এখানে লিখবো সি। এখন প্রশ্ন হলো যে স্যার এখানে উপরের গুলাতে এন্ড লিখলেন, এই লাস্টেরটাতে এন্ড লিখলেন না কেন? এটা হলো যখন ইনপুট আমরা নিব বাইরে থেকে তখন আমাকে চিনাতে হচ্ছে ঘরটাকে, আর ঘর থেকে যখন বের হবে তখন ঘরকে চিনানোর দরকার হয় না। এজন্য বাইরেটাতে ইন্ডিকেট ইনপুটের ক্ষেত্রে, আর যখন ঘর থেকে রেজাল্টটা বের হচ্ছে তখন আর আমাকে ইন্ডিকেট করতে হবে না। এজন্য এন্ডটা মিসিং থাকবে, মানে এন্ডটা দেওয়ার দরকার হবে না। তো এই ছিল তোমাদের হলো যোগ। এখন আমরা যদি প্রোগ্রামটা রান করি, দেখো আমার স্ক্রিনে কার্সর দেখাচ্ছে বাট কোনো মান নাই, তো আমাকে মান দিতে হবে। আমি একটা মান দিলাম, ওই যে 5 দিলাম, আবার ইন্টার দিলাম, এবার দ্বিতীয় মানের জন্য ওয়েট করছে, তো দ্বিতীয় মান দিলাম 6, তাহলে আমাকে যোগ করে যোগফল এখন আউটপুট দেখাচ্ছে 11। তার মানে আমার প্রোগ্রামটা অলরেডি হয়ে গেছে। আচ্ছা, আমি যদি এখন প্রোগ্রামটাতে দিই 100 আর একটা দিলাম 500, 450, দেখো রেজাল্টটা আমাকে দেখাচ্ছে। তার মানে আমি যে কোনো দুইটা সংখ্যা এখন যোগ করতে পারছি। এখন এই যে প্রোগ্রামটা করলাম, এই প্রোগ্রামটা আরেকটু সৌন্দর্য বাড়াতে পারি। কিরকম সৌন্দর্য বাড়াতে পারি? যে আমি প্রথমেই একটা লিখে দিলাম প্রিন্টএফ। তো মেশিন কোনটা? মেশিন হলো আমার এই যে ল্যাপটপ বা আমার যে কম্পিউটার সিস্টেম, এই সিস্টেমের যে প্রসেসর আছে সেইটা। আগেকার যুগে যদি তুমি চিন্তা করো যে 2000 সালের কম্পিউটার নিয়ে কাজ করব, তাহলে 2000 সালের কম্পিউটারগুলা ইন্টিজারের জন্য অনলি 2 বিট জায়গা বরাদ্দ করতো। সেক্ষেত্রে -32,000 থেকে +32,000 পর্যন্ত লিমিট ছিল, আর একটা হলো 65,000 পর্যন্ত যদি সাইন ইন্টিজার, আনসাইন ইন্টিজার নাও। আর এখনকার এই যে লেটেস্ট যে মেশিনগুলো আছে, এরা সচরাচর ইন্টিজারের জন্য ব্যবহার করে হলো তোমার 4 বাইট। ঠিক আছে, 4 বাইট মানে বুঝতে পারছো প্রায় ওই 4 কোটি আর প্রায় 2 কোটি পর্যন্ত রেঞ্জ। এর ভেতর যে 32 কোনো বিটের সংখ্যা তুমি মতো। যোগ করতে পারবা। বুঝতে পারছো? হ্যাঁ তো স্যার। আমরা কিভাবে জানতে পারবো যে আমার সিস্টেম কত সাইজ নাই? এটা একটা কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডটার নাম হলো সাইজ অফ। ঠিক আছে, এটা নিয়ে আমরা আগামী দিন কথা বলবো, কিভাবে আমার সিস্টেমের লিমিট জানতে পারবো, এটা দেখাই দেবো নেক্সট দিন। ঠিক আছে, তো আপাতত এটা আচ্ছা আশা করি স্যার। বুঝতে পারছো।